আজকে আমরা ব্যতিচার করব। ব্যতিচারের কিছুটা অংশ আমরা আগের দিন পড়েছিলাম, বাকি আর কিছুটা অংশ আমরা আজকে পড়ছি। আজকের টপিক ব্যতিচার ঝালরের প্রস্থ উইথ অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জ। ক্লাস 11-এ তোমরা ব্যতিচার পড়েছিলে। ব্যতিচারে কি পড়েছিলে না, দুটো উৎস থাকবে, ভিন্ন ভিন্ন দুটো উৎস থাকবে। এই দুটো উৎস থেকে দুটো তরঙ্গ বিস্তার লাভ করবে, দিয়ে এরা একটা বিন্দুতে মিলিত হবে, উপরিপাত ঘটবে। দুটো ভিন্ন ভিন্ন তরঙ্গ দুটো ভিন্ন ভিন্ন উৎস থেকে নির্গত হবে, দিয়ে তারা কোনো বিন্দুতে উপরিপাত ঘটবে। কিন্তু উপরিপাত ঘটতে গেলে যে জিনিসটা মেইনটেইন করতে হবে, যে জিনিসটা হলো এখান থেকে দূরত্ব ধরো x, আর এখান থেকে এই দূরত্ব হচ্ছে x প্লাস ডেল্টা। এটা পথের দূরত্ব, এখান থেকে এটাও পথের দূরত্ব। তাহলে এদের মধ্যে পথের দূরত্বের পার্থক্য কত না, x প্লাস ডেল্টা মাইনাস x সমান ডেল্টা। মানে দুটো তরঙ্গের যদি পথের পার্থক্য থাকে, এরকম দুটো তরঙ্গ যদি উপরিপাত ঘটে, মানে একটার সঙ্গে একটা যদি মিলিত হয়, ছেদ করতে থাকে, তখন ওই রকম দুটো তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে। তো এটা যেহেতু তোমরা ক্লাস 11-এ ডিটেইলস পড়েছো, তাই আমি এটাকে আর ব্যাখ্যা করছি না। কিন্তু এখান থেকে তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। তোমাদের মনে আছে যে ওখানে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার আর গঠনমূলক ব্যতিচার পড়েছিলাম, সেই দুটো শর্ত এখানে মনে রাখতে হবে। গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। গঠনমূলক ব্যতিচারের শর্ত কি? গঠনমূলক ব্যতিচারের শর্ত হচ্ছে পথ পার্থক্য ডেল্টা ইকুয়ালস টু 2n ইনটু ল্যামডা বাই 2। এই ডেল্টাটা যে পথ পার্থক্য, যে পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হবে, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ডেল্টা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইনটু ল্যামডা বাই 2, মানে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হবে। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য ডেল্টা ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হবে, যেখানে n এর মান 0 1 2 3 ইত্যাদি হতে পারে। আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ডেল্টা পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হবে, n এর মান 0 1 2 3 যা কিছু হতে পারে। এখান থেকে আমাদের এই দুটো জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? তো এরপরে দেখো এরকমই দুটো উৎস, এরকম দুটো উৎস থেকে দুটো তরঙ্গ উৎপন্ন, অনেকগুলো তরঙ্গ উৎপন্ন হতে পারে। এই দুটো তরঙ্গের যে তরঙ্গ, এই দুটো মানে বিন্দু থেকে, এই দুটো উৎস থেকে যে তরঙ্গগুলো উৎপন্ন হবে, সেই তরঙ্গগুলোকে যদি আমরা পর্দায় ফেলানোর চেষ্টা করি, তাহলে পর্দায় একটা ইন্টারফারেন্স ফ্রিঞ্জ গঠন করে, ঝালর গঠন করে, ফ্রিঞ্জ গঠন করে, একটা চিত্র গঠন করে। এখান থেকে যে তরঙ্গগুলো সৃষ্টি হয়, প্রথম তরঙ্গ এখান থেকে এখানে মিলিত হলো, দ্বিতীয় তরঙ্গ এখান থেকে সে এখানে মিলিত হলো, ধরো এটা সি। তাহলে এখানে এই ধরো এটা এ বিন্দু আর বি বিন্দু, তাহলে এই ক্ষেত্রে AC ইকুয়ালস টু BC। তাহলে এখানে এই দুটো তরঙ্গের পথের দূরত্ব সমান, এই দুটো তরঙ্গের পথের দূরত্ব হচ্ছে সমান। কিন্তু আবার এখান থেকে অসংখ্য তরঙ্গ নির্গত হতে পারে, এই দুটো বিন্দু থেকে অসংখ্য তরঙ্গ নির্গত হতে পারে। কিন্তু এই সি বিন্দুতে যে তরঙ্গটা মিলিত হয়েছে, যে দুটো তরঙ্গ, এই দুটো তরঙ্গ ব্যতীত আর কোনো দুটো তরঙ্গই যেগুলো এ এবং বি বিন্দু থেকে উৎপন্ন হবে, তারা তাদের দূরত্ব সমান হবে না। তাদের পথের পার্থক্য থাকবে। এখান থেকে একটা তরঙ্গ এসেছে, এখান থেকে একটা তরঙ্গ এসে এখানে মিলিত হয়েছে, এখান থেকে এখানে এসেছে, এখান থেকে এখানে এসেছে, দিয়ে এরা মিলিত হয়েছে। তাহলে এখানে যে তরঙ্গগুলো মিলিত হয়েছে, এখানে এই দুটো তরঙ্গ, এদের পথের দূরত্ব সমান নয়। এখানে যে দুটো তরঙ্গ মিলিত হয়েছে, এদের পথের দূরত্ব সমান নয়। তাহলে এরকম যে পথ পার্থক্য, মানে এই দুটোর মধ্যে পথ পার্থক্য আছে, এই দুটোর মধ্যে পথ পার্থক্য আছে, এই দুটোর মধ্যে পথ পার্থক্য আছে।
তাহলে এরকম পথ পার্থক্য যুক্ত কোন তরঙ্গ এই পর্দার উপরে ফ্রিঞ্জ গঠন করতে পারে, ঝালর গঠন করতে পারে। এখানে এই দুটো তরঙ্গ মিলিতভাবে এখানে যে ফ্রিঞ্জ গঠন করেছে সেটা উজ্জ্বল হয়, সেটা উজ্জ্বল তরঙ্গ হয়। বাকি এর উপরে বা নিচে এখানে যে তরঙ্গগুলো মিলিত হবে, এখান থেকে এটা একটা তরঙ্গ মানে ফ্রিঞ্জ, এখানে একটা ফ্রিঞ্জ, এটা একটা ফ্রিঞ্জ, এটা একটা ফ্রিঞ্জ। তাহলে সি বিন্দুতে যে ফ্রিঞ্জটা গঠন করেছে এটা বাদ দিয়ে এ এবং বি বিন্দু দিয়ে বাকি যে সমস্ত তরঙ্গগুলি উৎপন্ন হবে সেই তরঙ্গগুলো পর্দার উপরে যে ফ্রিঞ্জ গঠন করে তার সবগুলা উজ্জ্বল হবে এমন কথা না, উজ্জ্বল হতে পারে, অন্ধকার হতে পারে। তাহলে এ বি উৎস থেকে উৎপন্ন তরঙ্গগুলি পর্দার উপরে উজ্জ্বল এবং অন্ধকার কিছু ফ্রিঞ্জ গঠন করে। সেগুলো কিভাবে সজ্জিত হয়? সাপোজ আমি এটাকে কেন্দ্রীয় চরম ধরলাম, যেটা উজ্জ্বল, যেটা বললাম এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম বিন্দু। তাহলে এখান থেকে এই বিন্দুটাকে কেন্দ্রীয় চরম ধরলাম, কেন্দ্রীয় ধরলাম। এই যে কেন্দ্রীয় চরম ফ্রিঞ্জ যেখানে গঠন করবে চরম বিন্দু, এখানে যে উজ্জ্বল অংশটা গঠন করবে তার উপরে এখান থেকে এখানে কি থাকবে? এটা উজ্জ্বল হলে এর পরেরটা কি হবে? অন্ধকার, ডার্ক লিখলাম। এর পরেরটা কি হবে? এখানে উজ্জ্বল, যেটাকে ব্রাইট লিখলাম। এরপরে আবার কি আসবে? অন্ধকার আসবে, যেটাকে ডার্ক লিখলাম। তারপরে আবার উজ্জ্বল আসবে, যেটাকে ব্রাইট লিখলাম। আবার অন্ধকার আসবে, যেটাকে আমি ডার্ক লিখলাম। তাহলে এখানে যে চিত্রটা আমরা দেখালাম ঠিক একই রকম ভাবে নিচেও একই রকম ভাবে গঠন হবে। মানে এটা কেন্দ্রীয় চরম লাইন, এই কেন্দ্রীয় চরম লাইনের উপরেও পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার, প্রথমে অন্ধকার, অন্ধকার এবং উজ্জ্বল ফ্রিঞ্জ গঠন করবে। আবার এই কেন্দ্রীয় চরম লাইনের নিচের দিকেও পর্যায়ক্রমে অন্ধকার এবং উজ্জ্বল অংশ সৃষ্টি করবে। দেখো এই কেন্দ্রীয় চরম লাইন, এটা কেন্দ্রীয় চরম লাইন, এই কেন্দ্রীয় চরম লাইন থেকে ধরো প্রথম এটা ডার্ক, প্রথম ডার্কের দূরত্ব কত? এটা প্রথম ডার্ক, এটাকে ধরলাম x1। কেন্দ্রীয় চরম লাইন থেকে প্রথম ডার্কের দূরত্ব হচ্ছে x1। কেন্দ্রীয় চরম লাইন থেকে দ্বিতীয় ডার্কের দূরত্ব কত? না, কেন্দ্রীয় চরম লাইন থেকে দ্বিতীয় ডার্কের দূরত্ব হচ্ছে x2। তাহলে এই দুটোর মাঝে কি আছে? একটা উজ্জ্বল অংশ আছে, এই দুটোর মাঝে একটি উজ্জ্বল অংশ আছে। তাহলে এই উজ্জ্বল অংশটার দূরত্ব কত? না, উজ্জ্বল অংশটার দূরত্ব x ধরলে x x2 x1। তাহলে এখানে একটা উজ্জ্বল অংশের বেধ পেলাম। এর পরের উজ্জ্বল অংশ ধরতে গেলে ধরো এই অংশ যদি ধরি, তাহলে এটা কত নম্বর অন্ধকার ছিল? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর অন্ধকার। তাহলে 3 নম্বর অন্ধকার থেকে যদি আমরা 2 নম্বর অন্ধকার বাদ দিই, 3 নম্বর অন্ধকার থেকে যদি 2 নম্বর অন্ধকার বাদ দিই, তাহলে আমরা কি পাবো? একটা উজ্জ্বল অংশের বেধ পাবো। এটা কি? এটা ডার্ক, এটা কি? ডার্ক, কিন্তু এটা কি? ব্রাইট। ঠিক বিপরীত ক্রমে এটা যদি x x2 x1 বলি, এটা যদি ব্রাইট হতো, এটা যদি ব্রাইট হতো, তাহলে এটা কি হতো? ডার্ক। মানে দুটো উজ্জ্বল অংশ, দুটো উজ্জ্বল অংশের ব্যবধান, মানে কেন্দ্রীয় উজ্জ্বল কোটি থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল অংশ থেকে প্রথম ব্রাইট, দ্বিতীয় ব্রাইট এবং প্রথম ব্রাইটের যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা হচ্ছে x, যেটা হচ্ছে একটা ডার্কের মানে একটা অন্ধকার অংশের বেধ। আমাদের এই বেধ নির্ণয় করতে হবে। আমরা ক্যালকুলেশন করে দেখব যে এই x এর মান আর এই x এর মান সমান হয়, মানে একটা উজ্জ্বল অংশের বেধ আর একটা অন্ধকার অংশের বেধ সমান হয়। একটি উজ্জ্বল অংশের বেধ এবং একটি অন্ধকার অংশের বেধ সমান হয়। আমি এখানে এই ছবিতে ধরছি, এখানে এটা কেন্দ্রীয় উজ্জ্বল। এই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে সাপোজ একটা দূরত্ব, সাপোজ ধরো এই পর্যন্ত, এখানে n সংখ্যক ফ্রিঞ্জ আছে, n সংখ্যক ফ্রিঞ্জ আছে, n সংখ্যক পটি আছে। এই n সংখ্যকের দূরত্ব ধরলাম xn, এই n সংখ্যকের দূরত্ব হচ্ছে xn।
তাহলে এখানে এই দূরত্বটা যদি xn হয়, এটা xn আমি ধরলাম উজ্জ্বল, ব্রাইট। xn, এই xn হচ্ছে উজ্জ্বল, যেটা হচ্ছে ব্রাইট। তাহলে এর পরের উজ্জ্বল কোথায়? না, এর পরের উজ্জ্বল ধরো এখান থেকে এটা হচ্ছে এর পরের উজ্জ্বল, যেটা হচ্ছে xn+1। এটা এই পর্যন্ত xn আছে, এই পর্যন্ত xn+1 আছে, কিন্তু দুটোই দুটোই ব্রাইট। এটাও ব্রাইট উজ্জ্বল, এটাও ব্রাইট উজ্জ্বল। তাহলে দুটো উজ্জ্বল কোটি আছে, একটা n-তম উজ্জ্বল কোটি, একটা n+1-তম উজ্জ্বল কোটি। তাহলে এদের ব্যবধান কত? না, এদের ব্যবধান হচ্ছে এখান থেকে এইটা, যেখানে কি আছে অন্ধকার অংশ, যেখানে আছে অন্ধকার অংশ, এটা হচ্ছে তার বেগ, অন্ধকার কোটির বেগ। তাহলে অন্ধকার কোটির বেগ বের করতে হলে যাকে আমরা y সমান বলবো, তাহলে xn+1 xn। n+1-তম উজ্জ্বল থেকে যদি আমরা n-তম উজ্জ্বল মাইনাস করি, n+1-তম উজ্জ্বল থেকে যদি আমরা n-তম উজ্জ্বলের দূরত্বটাকে মানে বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? একটা অন্ধকারের বেগ, একটা অন্ধকার কোটির বেগ পাবো, যাকে আমরা বলছি ঝালর, যাকে আমরা বলছি ঝালর। ঝালর প্রস্থ, কার ঝালর প্রস্থ এখানে? না, এটা অন্ধকার কোটির ঝালর প্রস্থ। ঠিক বিপরীত ক্রমে যদি এটা আমরা এটাকে ডার্ক ধরতাম, এটা যদি ডার্ক হতো, এটা ডার্ক হতো, তাহলে এই ওয়াইটা কি হতো? এই ওয়াইটা ব্রাইটে হতো, এই ওয়াইটা উজ্জ্বল কোটির বেগ হতো। যদি n+1-তম অন্ধকার হতো, যদি n-তম অন্ধকার হতো, তাহলে এই দুটো অন্ধকারকে যদি আমরা ব্যবধান করতাম, যদি বিয়োগ করতাম, তাহলে আমরা যে ওয়াই পেতাম, যে ঝালর পেতাম, সেই ঝালরটা হচ্ছে একটা উজ্জ্বল কোটির বেগ। আমাদের এই বেগটাই নির্ণয় করতে হবে, আমাদের এই বেগটাই এখান থেকে নির্ণয় করতে হবে। বোঝা গেল কি বললাম? তো এখন দেখো এখানে যে AB, এই AB উৎস দুটো কি? না, এই AB উৎস দুটোকে বলা হয় সুসংগত উৎস। এই AB উৎস দুটোকে বলা হয় সুসংগত উৎস, কোহারেন্ট সোর্সেস। মানে এই দুটো বিন্দু থেকে যে তরঙ্গগুলো উৎপন্ন হবে, এই তরঙ্গগুলো পথ পার্থক্য সমান হবে। মানে দেখো এখান থেকে AC আর BC দূরত্ব সমান, সব সময় সমান হবে এমন কথা না, সমান নাও হতে পারে। এই যে এখান থেকে এখানে একটা তরঙ্গ এসেছে, এখান থেকে এই তরঙ্গটা এসেছে, আবার এখান থেকে মানে এখান থেকে এই তরঙ্গ, এখান থেকে এই তরঙ্গ, এই দুটো তরঙ্গের যে পথ পার্থক্য, আবার এখান থেকে এই তরঙ্গটা, এখান থেকে যে এই তরঙ্গ এসেছে, এই দুটো তরঙ্গের পথ পার্থক্য সব সময় সমান হবে। মানে এটা এমন দুটো উৎস, যে দুটো উৎস সব সময় এদের পথ পার্থক্য সব সময় সমান। হয় পথ পার্থক্য সমান হবে, না হলে একটা তরঙ্গ থেকে, একটা বিন্দু থেকে, মানে একটা উৎস থেকে যে তরঙ্গ নির্গত হবে আর অপর একটা তরঙ্গ থেকে যে তরঙ্গটা নির্গত হবে, এদের যদি পথ পার্থক্য থাকে, তাহলে এই পথ পার্থক্যটাও সবসময় সমান হবে। একটা যদি সামান্য পথের দূরত্বে চেঞ্জ হয়, একটা যদি পথ পার্থক্য সামান্যতম চেঞ্জ হয়, পরিবর্তন হয়, অপরটাও ঠিক সমপরিমাণ পথের দূরত্বে চেঞ্জ হবে। অর্থাৎ সবসময় পথ পার্থক্য মানে অপরিবর্তিত থাকবে। তাই এরকম দুটো বিন্দু উৎসকে বলছি আমরা সুসংগত বিন্দু উৎস বা কোহারেন্ট সোর্সেস। এগুলো সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা পড়বে। তো আমাদের কাজ হচ্ছে ব্যতিচার ঝালরের প্রস্থ নির্ণয় করা। এই প্রস্থটাই আমরা এখন নির্ণয় করছি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা এখানে ছবিটা আগে থেকে এঁকেছি, ঠিক আছে? A B দুটি সুসংগত উৎস, এই দুটো সুসংগত উৎসের মধ্যে দূরত্ব হচ্ছে এই দূরত্বটা, যেটা হচ্ছে 2D। দুটি সুসংগত উৎসের দূরত্ব হচ্ছে 2D। এখন দেখো A থেকে একটা তরঙ্গ উৎপন্ন হয়েছে, B থেকে একটা তরঙ্গ উৎপন্ন হয়েছে। এই দুটো বিন্দু থেকে যে দুটি তরঙ্গ উৎপন্ন হয়েছে তারা কোথায় মিলিত হয়েছে? তারা O বিন্দুতে মিলিত হয়েছে। A বিন্দু থেকে একটা তরঙ্গ উৎপন্ন হয়েছে, B বিন্দু থেকে একটা তরঙ্গ উৎপন্ন হয়েছে। এই দুটো তরঙ্গ থেকে মানে এই দুটো বিন্দু থেকে যে তরঙ্গগুলো উৎপন্ন হয়েছে তারা O বিন্দুতে মিলিত হয়েছে, ওই বিন্দুতে মিলিত হয়েছে। এদের পথের দূরত্ব সমান,
এ ও সমান হচ্ছে বিও, এ ও সমান বিও, এ ও সমান এ ও সমান হচ্ছে বিও। তাহলে এই দুটো সমদশা সম্পন্ন বিন্দু, যেখান থেকে এইখান থেকে এই দুটো বিন্দু থেকে যে দুটো তরঙ্গ উৎপন্ন হয়েছে তারা ও বিন্দুতে মিলিত হয়েছে, তাদের পথের দূরত্ব সমান। তাহলে পথের দূরত্ব সমান মানে কি হবে না ও বিন্দুতে একটা উজ্জ্বল অংশ সৃষ্টি করবে, যাকে আমরা বলছি কেন্দ্রীয় চরম বিন্দু। ও বিন্দুতে একটা উজ্জ্বল অংশ সৃষ্টি করবে, যাকে আমরা উজ্জ্বল কোটি বলতে পারি, যেটা কোথায় সৃষ্টি হবে ও বিন্দুতে, যাকে বলছি আমরা কেন্দ্রীয় চরম বিন্দু। এখন এ বিন্দু থেকে বি বিন্দু থেকে আরো অসংখ্য তরঙ্গ নির্গত হতে পারে। যে তরঙ্গগুলো নির্গত হবে তাদের একটা ধরলাম এ থেকে কোথায় এসেছে পি তে, বি বিন্দু থেকে একটা তরঙ্গ উৎপন্ন হয়ে কোথায় এসেছে পি তে। তাহলে এই দুটো তরঙ্গ এপি বিপি, এদের মধ্যে পথের পার্থক্য আছে। এই পথ পার্থক্যটা কত? এটা এপি দূরত্ব, এটা কত দূরত্ব? বিপি দূরত্ব। এই বিপি মাইনাস এপি করলে যে ডিসটেন্সটা পাবো সেই ডিসটেন্সটা হচ্ছে এদের পথ পার্থক্য, ওটা আমরা নির্ণয় করব। কিন্তু এখান থেকে এই ডিসটেন্সটা আমি ধরে নিচ্ছি x, এই ডিসটেন্সটা হচ্ছে x। ওকে, তো এখানে উজ্জ্বল অংশ সৃষ্টি হতে পারে, অন্ধকার অংশ সৃষ্টি হতে পারে। কেন আমরা বলেছি যে দুটো তরঙ্গের যদি পথ পার্থক্য থাকে, তাহলে পথ পার্থক্য থাকলে এরকম দুটো তরঙ্গ মিলিত হলে সেখানে উজ্জ্বল কোটিও সৃষ্টি হতে পারে, সেখানে অন্ধকার কোটিও সৃষ্টি হতে পারে। তো আমরা দুটো ক্ষেত্রেই ক্যালকুলেশন করব। তো এখন আমাদের ফার্স্ট কাজ এই এপি আর বিপি ডিসটেন্সটা নির্ণয় করা, ডিফারেন্সটা নির্ণয় করা, পার্থক্য কতটা, পথ পার্থক্য কতটা। এটা প্রমাণ করার জন্য আমরা এটাকে যোগ করলাম। যোগ করলে ধরো এটাকে এম বিন্দু এম নামকরণ করলাম, এটাকে এন নামকরণ করলাম, এমএন। এবার আলাদা আলাদা ত্রিভুজ ধরো। প্রথমে এ পি এম, এ পি এম এই ত্রিভুজটা ধরছি। ত্রিভুজ এ পি এম থেকে, তাহলে এখানে এ পি এম থেকে আমরা কি লিখতে পারি? এ পি এম, এখান থেকে অতিভুজটা কোনটা? এপি। তাহলে এপি স্কয়ার ইকুয়ালস টু এ এম স্কয়ার প্লাস পি এম স্কয়ার। এখান থেকে এ পি স্কয়ার ইকুয়ালস টু এ এম স্কয়ার প্লাস পি এম স্কয়ার। এখান থেকে এই দূরত্বটা ডি, তাহলে এই দূরত্বটা যেহেতু ডি এটা, তাহলে এখান থেকে এই দূরত্বটাও ডি হবে। এখান থেকে এটাকে আমরা x ধরেছি, তাহলে এটা যেহেতু x, তাহলে এই দূরত্বটা কত হবে? x মাইনাস d। তাহলে এখানে এই দূরত্বটা হচ্ছে x মাইনাস d। এটা বিন্দু উৎস, এটা পর্দা, এদের মধ্যে দূরত্ব হচ্ছে ক্যাপিটাল D। তাহলে এখানে m এর দূরত্ব কত হবে? ক্যাপিটাল D। তাহলে m হচ্ছে ক্যাপিটাল D যার স্কয়ার প্লাস x মাইনাস d তার হোল স্কয়ার থাকলো। এই ত্রিভুজটা ধরো B P N, ত্রিভুজ B P N থেকে এখান থেকে BP টা ত্রিভুজ BP স্কয়ার ইকুয়ালস টু BN স্কয়ার প্লাস PN স্কয়ার। BN তো D, এখান থেকে এই দূরত্বটা D। এবার এখান থেকে এটা হচ্ছে x, এটা তো d, পুরোটা 2d মানে এটা d, তাহলে এটা যেহেতু d, এটা d, তাহলে পুরোটা কত হবে? x প্লাস d। তাহলে প্লাস x প্লাস d তার হোল স্কয়ার। এই দুটোকে মাইনাস করো, এই দুটোকে মাইনাস করছি। bp স্কয়ার মাইনাস ap স্কয়ার ইকুয়ালস এটা মাইনাস d স্কয়ার প্লাস x প্লাস d তার হোল স্কয়ার মাইনাস d স্কয়ার মাইনাস x মাইনাস d তার হোল স্কয়ার। d স্কয়ার d স্কয়ার কেটে গেল, তাহলে থাকবে x প্লাস d মাইনাস x মাইনাস d তার হোল স্কয়ার।
তাহলে এখানে এটা সূত্রটা কি করবে, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র কি 4ab সূত্র। 4ab সূত্র তো নাকি? তাহলে 4ab যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4xd 4xd। এখান থেকে bp a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে bp প্লাস ab ইনটু bp মাইনাস ab। আমাদের পদ পার্থক্য বের করতে হবে, মানে bp আর ab এদের পার্থক্যটা বের করতে হবে। bp এবং ab এদের পদ পার্থক্য বের করব। তাহলে bp মাইনাস ab ইকুয়ালস টু 4xd বাই bp প্লাস ab। দেখো এখান থেকে দূরত্বটা কত, এখান থেকে দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল A, কিন্তু এখানে এই যে AP এখান থেকে এই BP এদের দূরত্ব কি দেওয়া আছে? এদের দূরত্ব দেওয়া নেই, কিন্তু এই AP আর BP পুরোটাই d ডিসটেন্সের মধ্যে অবস্থিত। AP এবং BP পুরোটাই এই d দূরত্বের মধ্যে অবস্থিত। তাহলে দেখো এখানে যদি এই P বিন্দুটা যত নিচের দিকে আসবে তত AP আর BP ডিসটেন্সটা কমবে। এখানে এই P বিন্দু এখানে আছে, যদি নিচের দিকে আসে, যত নিচের দিকে আসবে তত AP এবং BP এর মধ্যে ব্যবধানটা পরপর কমতে থাকবে। তাই আমি যদি ধরে নিই, মানে এখান থেকে ধরে নিব BP নিয়ার ইকুয়ালস টু AP নিয়ার ইকুয়ালস টু DP, প্রায় AP এবং BP কি হচ্ছে প্রায় তার সঙ্গে সমান, প্রায় এই d ডিসটেন্সের সঙ্গে সমান, প্রায় সমান। তাহলে যদি লেখা যায় তাহলে এখানে কি পাবো না 4xd বাই d প্লাস d, মানে 4xd বাই 2d। এই bp ap যে পার্থক্যটা এটা কি পদ পার্থক্য, bp ap যে পার্থক্যটা এটা তো পদ পার্থক্য। এই পদ পার্থক্যকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করছি। তাহলে ডেল্টা ইকুয়ালস টু পদ পার্থক্য ডেল্টা ইকুয়ালস টু 4xd বাই 2d। আর একবার লিখছি পদ পার্থক্য ডেল্টা ইকুয়ালস টু 4xd বাই 2d, বা ডেল্টা ইকুয়ালস টু 2 কেটে যাবে 2xd বাই 2d। পদ পার্থক্য ডেল্টা ইকুয়ালস টু 2xd বাই d। এটা হচ্ছে এই যে দুটো তরঙ্গ, দুটো উৎস থেকে যে দুটো তরঙ্গ নির্গত হয়েছিল, যারা কোথায় মিলিত হয়েছে, যারা p বিন্দুতে মিলিত হয়েছে, তাদের পথের পার্থক্য ডেল্টা ইকুয়ালস টু 2xd বাই d। তাহলে আমরা কি পেলাম, পথ পার্থক্য ডেল্টা সমান পেলাম 2xd বাই d। ঠিক আছে, আমরা ধরে নিব এই যে দূরত্বটা x দূরত্ব, আমরা x ধরেছি, এর সঙ্গে এই দূরত্বের মধ্যে x দূরত্বের মধ্যে কতগুলো তরঙ্গ থাকতে পারে, অসংখ্য তরঙ্গ থাকতে পারে। তাহলে অসংখ্য তরঙ্গের মধ্যে দূরত্বটাও কত হবে, x না ধরে আমরা কি দিচ্ছি xn, xn দূরত্ব। তাহলে এই o থেকে p এর মধ্যে যদি n সংখ্যক তরঙ্গ থাকে তার দূরত্ব xn, কিন্তু এই n সংখ্যক তরঙ্গ উজ্জ্বল তরঙ্গ মানে উজ্জ্বল বডি গঠন হচ্ছে না অন্ধকার বডি গঠন হচ্ছে। আমরা একবার উজ্জ্বল ধরে ক্যালকুলেট করব আর একবার অন্ধকার ধরে ক্যালকুলেট করব। ধরে নিচ্ছি এই দূরত্বের মধ্যে n সংখ্যক উজ্জ্বল ফ্রিঞ্জ অবস্থিত। এই দূরত্বের মধ্যে n সংখ্যক উজ্জ্বল ফ্রিঞ্জ অবস্থিত। তাহলে তার দশা পার্থক্য পদ পার্থক্য কত হবে না, পদ পার্থক্য ডেল্টা ইকুয়ালস 2xd বাই d। এটা ছিল 2xd বাই d ছিল, x টাকে কি করলাম xn, 2xn d বাই d উজ্জ্বল অংশ। দেখো আমরা যখন ক্লাস 11 এ পড়েছিলাম গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, গঠনমূলক ব্যতিচার মানে ওক্ষেত্রে উজ্জ্বল কোটি সৃষ্টি হবে, ধ্বংসাত্মক ব্যতিচার মানে এক্ষেত্রে অন্ধকার কোটি সৃষ্টি হবে। তাহলে এখানে যেহেতু উজ্জ্বল কোটি সৃষ্টি হয়েছে তাহলে এখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য ডেল্টা ইকুয়ালস টু কত হয় না 2n ইনটু ল্যামডা বাই 3। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম, এটা থিওরিটিক্যালি পেলাম। এই দুটোকে আমরা কি করব, এই দুটোকে সমান করব। তাহলে এই দুটোকে যদি সমান করো তাহলে 2xn d বাই d
equals to 2n into lambda by 2, 2n into lambda by 2 বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে xn এর মান বের করো, xn equals to dn lambda by 2 xn equals to dn lambda by 2 মানে এখান থেকে যে এই দূরত্বটা কত xn, যার মান কত, যার মান হচ্ছে dn lambda by 2। তাহলে এই দূরত্বের মধ্যে p বিন্দুর মধ্যে মানে o থেকে p এর মধ্যে কতগুলি ফিল্ড আছে, n সংখ্যক উজ্জ্বল বডি আছে, উজ্জ্বল ফিল্ড আছে। তাহলে এর পরেরটা কত, n প্লাস 1। তাহলে n প্লাস 1 তম যদি উজ্জ্বল হয় এর ক্ষেত্রে তাহলে x n প্লাস 1 ইকুয়ালস টু d ইনটু n প্লাস 1 ইনটু ল্যামডা বাই d। তাহলে n এর জায়গায় কি করলাম, n প্লাস 1 পেলাম। আমরা প্রথমেই ব্যাখ্যা করেছিলাম যে n প্লাস 1 তম উজ্জ্বল এবং n তম উজ্জ্বল এই দুটোকে যদি আমরা ব্যবধান করি তাহলে কি পাবো, একটা অন্ধকারের বেগ পাবো। তাহলে অন্ধকার বডির ক্ষেত্রে ঝালর বেগ অন্ধকার বডির ঝালর বেগ মানে ফ্রিঞ্জ উইথ y equals to xn plus 1 minus xn, xn plus 1 minus xn সমান dn plus 1 into lambda by 2d minus dn lambda by 2d। এটা ক্যালকুলেশন করো, d lambda by 2d আসবে, y equals to d lambda by 2d আসবে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে একটা অন্ধকার বডির ঝালর বেগ কত না, অন্ধকার বডির ক্ষেত্রে ঝালর বেগ ডেল্টা ইকুয়ালস টু y equals to d lambda by 2d, এটা বুঝলাম। তাহলে y equals to d lambda by 2d, এটা একটা অন্ধকার বডির ক্ষেত্রে ঝালর বেগ। এবার উজ্জ্বলের ক্ষেত্রে নির্ণয় করব। আমরা এখানে কি ধরেছিলাম, n সংখ্যক উজ্জ্বল বডি আছে। আমরা এবার ধরব n সংখ্যক অন্ধকার বডি আছে, তার ক্ষেত্রে কি হয়। এখানে n সংখ্যক অন্ধকার বডি আছে, n সংখ্যক অন্ধকার বডি আছে। তাহলে যদি n সংখ্যক অন্ধকার বডি থাকে তার ক্ষেত্রে ডেল্টা ইকুয়ালস টু 2xn d by t d। যদি n সংখ্যক অন্ধকার অংশ থাকে তার ক্ষেত্রে ডেল্টা ইকুয়ালস টু 2xn d by d অন্ধকারে ধরে নিলাম। আর অন্ধকারের শর্ত কি, ধ্বংসাত্মক ব্যতিচাপ। তাহলে এর ক্ষেত্রে ডেল্টা সমান কি হবে না, ডেল্টা সমান হচ্ছে 2n plus 1 into lambda by এই দুটোকে সমান করো। তাহলে এই দুটোকে সমান করলে 2xn d by d equals to 2n plus 1 into lambda by d। এখান থেকে কার মান বের করব, xn এর মান। আমি ক্যালকুলেশন করছি না, এখান থেকে কার মান বের করব, xn এর মান। তাহলে এই যে দূরত্বটা xn, এই দূরত্বটা পেয়ে গেলাম। এই দূরত্বটা কত, n তম অন্ধকার তার দূরত্ব। এর পরেরটা n plus 1 তম অন্ধকার, n plus 1 তম অন্ধকার যার দূরত্ব xn plus 1, এটার মান বের করতে পারবো। এই n এর জায়গাগুলো কি বসবে, n এর জায়গাগুলো n plus 1 বসবে, যে এখান থেকে মানটা বের করব। আমি আর ক্যালকুলেশন করছি না। তাহলে n plus 1 তম অন্ধকার থেকে যদি n তম অন্ধকার বিয়োগ করি তাহলে মাঝখানে কে থাকবে, একটা উজ্জ্বল বডি থাকবে, যার বেগ নির্ণয় করব। তাহলে একটা উজ্জ্বল বডির বেগ y equals to xn plus 1 minus xn মান বসাবে, সেই d lambda by 2d বেরোবে। মান বসালে সেই d lambda by 2d বেরোবে। যেমন তোমরা অন্ধকার বডির ক্ষেত্রে পেয়েছিলে d lambda by 2d, এখানে উজ্জ্বল বডির ক্ষেত্রে আমরা কি পেলাম, d lambda by 2d। অন্ধকার বডি বা উজ্জ্বল বডি যেই হোক না কেন প্রত্যেকের ঝালর বেগটা সমান হয়, প্রত্যেকের ঝালর বেগ সমান হয়। এখানে y টা কার উপরে ডিপেন্ড করছে, এই 2d। 2d টা কি না, দুটো উৎসের মধ্যে দূরত্ব। এই উৎস ab উৎসের মধ্যে দূরত্ব 2d যদি ফিক্সড থাকে, যদি পরিবর্তন না হয়,
তাহলে y পরিবর্তন হবে না। উৎস আর পর্দার মধ্যে দূরত্ব যদি d যদি পরিবর্তন হয় তবে y পরিবর্তন হবে, না হলে ফিক্স থাকবে। আর ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যদি কোনো ক্ষেত্রে পরিবর্তন হয় তাহলে ঝালর বেগ y ও পরিবর্তন হবে। যদি y পরিবর্তন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পরিবর্তন হয় তাহলে ঝালর বেগ y ও পরিবর্তন হবে। তাই এটাই হচ্ছে ব্যান্ডিচার ঝালর তার রাশিমালা, যেটা প্রথম থেকে করতে হবে, যে ক্যালকুলেশনটা করছিলাম যেখান থেকে ব্যাখ্যার পরে সেখান থেকে শেষ পর্যন্ত করতে হবে। অন্ধকারের বেগও দেখাতে হবে, উজ্জ্বলের বেগও দেখাতে হবে, দুটো একই মান আসবে, একই ভ্যালু আসবে, কিন্তু আমাদের দুটোকে দেখাতেই হবে। ঠিক আছে।